আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আওয়ামী এবং আওয়ামী ঘরানার যে সমস্ত সন্ত্রাসী গুন্ডা বাহিনীর লোকজন আশ্রয় নিয়েছিলেন তাদেরকে সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন। যেই ব্যক্তিরা আশ্রয় ছিলেন ক্যান্টনমেন্টের ভিতরে তাদের একটি লিস্ট, একটি তালিকা আমরা পেয়েছি। সেই তালিকাটা আমরা আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। কারা কারা ক্যান্টনমেন্টে আশ্রয়ে ছিলেন সেটা বলার আগে আপনাদের একটি নিউজ আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে সেটা ব্যাপক প্রচারিত হয়েছে, যেটা রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 500 কোটি মার্কিন ডলার এটা শেখ হাসিনা পাচার করেছেন বা এটা তিনি সেই জায়গা থেকে নিয়ে গিয়েছেন। সেটার একটি প্রতিবেদন বাংলাদেশের সকল পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং অনেকেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তো এই জায়গায় আমি যে বিষয়টি বলতে চাই যে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই যে 500 কোটি মার্কিন ডলার যেটা ট্রানজেকশন হয়েছে সেটার কিন্তু মোটামুটি একটি তথ্য আমরা পেয়েছি। সেই তথ্যটি অবশ্য প্রকাশ করেছেন প্রকল্প বাস্তবায়ন, মানে এই টাকাটা যারা দিয়েছেন তারা হচ্ছেন যে রোস্ট্রাম। এই রোস্ট্রাম কিন্তু এই যে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই টাকাটি পাচার করতে সাহায্য করেছে। আর এইটা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নামটি হলো আমরা যদি গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনস, তারা কিন্তু এটি করেছেন। তো এই জায়গায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে 500 কোটি মার্কিন ডলার যেটা পাচার করেছেন সেই জায়গা থেকে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ, যিনি যুক্তরাজ্যের এখন পার্লামেন্টের একজন মেম্বার এবং মন্ত্রীও বটে, তিনি 30% তিনি ভাগ পেয়েছিলেন আর কি এই জায়গা থেকে। তাছাড়াও এই রিপোর্টে আরও বলা হয়েছে যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে অস্ত্র কেনার যে চুক্তি, সেই চুক্তিটি 2011 সালে যখন শেখ হাসিনা রাশিয়া গিয়েছিলেন সেই সময় কিন্তু টিউলিপ সিদ্দিকীও তার সাথে ছিলেন। তো সেই সময়ের যে চুক্তিগুলো সেটি চুক্তি করতে টিউলিপ সিদ্দিকী কিন্তু ব্যাপক একটি ভূমিকা পালন করেছিলেন। এই জায়গা থেকে বলতে পারি যে টিউলিপ সিদ্দিক এই শেখ হাসিনার পতনের সাথে সাথে যুক্তরাজ্যে তার যে রাজনৈতিক অবস্থান সেটা কিন্তু নড়বড় হয়ে যাবে এবং যদি এটা আসলে সত্যিকার অর্থে প্রমাণিত হয় তাহলে টিউলিপ সিদ্দিক তিনি যে মন্ত্রী আছেন, এমপি আছেন, এটা এই মন্ত্রী এমপির পদ তিনি হারাতে পারেন। যাই হোক, আমরা ফিরে আসি বাংলাদেশের ক্যান্টনমেন্টে অবস্থান করা যেই লিস্টটা আমরা পেয়েছি সেই লিস্টটার যদি একটু দিকে তাকাই, আমরা প্রথমেই যেটা পাই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি ক্যান্টনমেন্টে ঢুকার আগে নাকি জনগণের হাতে উত্তম মাধ্যমও খেয়েছিলেন। তিনি এখনো অসুস্থ, তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন, তার খবরটি আমরা পেয়েছি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আপনারা অনেক আগে থেকে আমরা জানি যে তথ্যমন্ত্রী এ আরাফাত তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন বেশ কিছু খবর আমরা পেয়েছি। তো এখন আমরা যেটা জানতে পেরেছি তিনিও কিন্তু এই ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। তাছাড়াও আওয়ামী লীগের আরও অনেকেই আছেন, আমির হোসেন আমু আছেন, তোফায়েল আহমেদ আছেন, ডক্টর আব্দুর রাজ্জাক আছেন, জাহাঙ্গীর কবির নানক আছেন। আপনারা জানেন যে এই যে যখন ওবায়দুল কাদের পালিয়ে গেলেন তারপর কিন্তু জাহাঙ্গীর কবির নানক একদম বিদঘুটি একটি চেহারা করে তিনি নানাবিধ কথাবার্তা বলেছিলেন মিডিয়ার সামনে এসে, লাস্ট একদিন দুদিন সাংবাদিক সম্মেলন করেছিলেন। আবার এই জাহাঙ্গীর কবির নানক কিন্তু এই যে সেনাবাহিনীর যে বিডিআর হত্যাকাণ্ড তার সাথে সরাসরি সম্পৃক্ত। এমন আছে বাহারুদ্দিন নাসিম, তারপরে আছে মির্জা আজম, এগুলো সবগুলি কিন্তু এই যে এই ছাত্র জনতার উপর যে বড় পরিচিত হামলা তার সাথে সরাসরি সম্পৃক্ত এবং যে বিডিআর হত্যাকাণ্ড তার সাথে জড়িত। তারপর সাবের হোসেনকে আপনারা চিনেন, ঢাকার হাবিব হাসান, ঢাকার 18 মনে হয় যে এমপি ছিলেন। ফজলে নূর তাপস, আপনারা যার অনেকেই আমরা বলেছিলাম যে ফজলে নূর তাপস পালিয়ে গেছেন সম্ভবত, কিন্তু আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে ফজলে নূর তাপসও কিন্তু সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টে তিনি আশ্রয় নিয়েছিলেন। তারপরে শেখ পরিবারের আর বেশ কয়েকজন আছে, শেখ নাইম, আপনারা চিনেন তাকে, শেখ ফাহিম, শেখ সেলিমের ছেলে আর কি, শেখ সেলিমও এই ক্যান্টনমেন্টের ভিতরে আছেন, সেটা আমরা মোটামুটি আকারে শুনতে পাচ্ছি। অন্যদিকে পুলিশ প্রশাসনের মধ্যেই সবচাইতে বেশি, প্রায় 500-রও অধিক পুলিশ প্রশাসনের ডিসি, এসপি, ওসি এরকম তারা আশ্রয় নিয়েছিলেন, তারা সবাই এখন চলে গিয়েছেন। এই জায়গায় আব্দুল্লাহ মামুন, যিনি সেনাবাহিনী পুলিশ প্রধান ছিলেন, তিনি সেনাবাহিনীর এখানে আশ্রয়িত ছিলেন। হাবিবুর রহমান, ঢাকা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, তিনি
আপনারা চিনেন এই মনিরুলকে, তারপরে হারুনুর রশিদ, যে হারুনুর রশিদ এয়ারপোর্টে এখানে তাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি গসিপ হচ্ছে। হারুনুর রশিদও কিন্তু সেনাবাহিনীর ভিতরে যে আশ্রয়ে আছেন বা ছিলেন সেটা কিন্তু এখন মোটামুটি বলা যায়। তো এটা নিশ্চিত করা গেছে যে হারুনও কিন্তু সেনাবাহিনীর এই আশ্রয়তে আছেন। তারপরে যেটা আমরা দেখছি যে যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ কিন্তু একটা সময় খুব বাড়াবাড়ি করেছিলেন, তারপরে তিনি একটু নীরব থাকলেও এই কুলাঙ্গারও কিন্তু সে জায়গায় ছিলেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, যিনি সদ্য বিদায়ী প্রধান বিচারপতি, তিনিও সে জায়গায় আশ্রয় নিয়েছেন। খন্দকার দিলুরুজ্জামান বিচারপতি, তিনিও একজন বিচারপতি। প্রায় 5 জন বিচারপতি তারা যেটা বলেছিলেন যে সে তার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, খন্দকার দিলুরুজ্জামান, তারপরে এনায়েতুর রহিম, ছাত্রলীগের যিনি কর্মী, যিনি নানাবিধ বইটই লিখে শেখ মুজিব আওয়ামী লীগের, এই এনায়েতুর রহিমই কিন্তু সেই জায়গায় মোটামুটি তিনি আশ্রয়ে ছিলেন। তারপরে আরেকটি যে সংবাদ আমরা পেয়েছি সেই জায়গায় যেটা আমরা জেনেছি যে যশোর ক্যান্টনমেন্টে প্রায় 20 থেকে 25 জন আশ্রয় নিয়েছিল। তবে যেটা ধারণা করা হচ্ছে ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে কিন্তু আশ্রয় নিয়েছিলেন। তার সাথে সাথে এই যে জুনায়েদ আহমেদ পলক ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে, সেটা পরবর্তীতে আমরা এখন দেখতে পাচ্ছি যে তিনিও কিন্তু সেই জায়গায় কিন্তু যশোর ক্যান্টনমেন্টে গ্রেপ্তার আছেন বা সেই জায়গায় আশ্রয় নিয়েছিলেন। তো আরও অনেকেই কিন্তু অনেক জায়গায় আশ্রয় নিয়েছেন। তার মধ্যে যেমন তোফাজ্জল হোসেন মিয়া, সচিব সাবেক, শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ সেক্রেটারি ছিলেন, তিনিও আশ্রয় নিয়েছেন। কবির বিন আনোয়ার, সাবেক সচিব, তিনিও শেখ হাসিনার এই সহযোগী ছিলেন, তিনিও আশ্রয় নিয়েছেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুনুর রশিদ, আপনারা জানেন যে খুবই মানে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা শেখ মুজিবকে নিয়ে খুব জাজালো বক্তব্য দিতেন, তিনি আছেন। জাফর ইকবাল, আপনারা সবাই জানেন যে গুগলের যে বিজ্ঞানী জাফর ইকবালও কিন্তু ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি, তিনিও যতটুকু জানতে পেরেছি তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। তো এইটা হচ্ছে মোটামুটি একটি প্রাইমারি লিস্ট আমরা যেটা জানতে পারছি। তো যারা ছাড়া পেয়েছেন তারা এখন কোন জায়গায় আছেন এটা হয়তো সেনাবাহিনী জানেন, আমি আসলে জানি না। তাদেরকে আসলে কি দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করলেন নাকি তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন, আস্তে আস্তে তাদেরকে ধরা হবে। তাছাড়াও সব জায়গায় আপনারা জানেন যে যশোরের একটি ছবি প্রকাশিত হয়েছিল যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো সেটা পরবর্তী সময়ে যশোরের যে পুলিশ প্রধান তার কাছ থেকে যেটা জানতে পেরেছি যে না, গ্রেপ্তার করা হয়নি। তো এই সকল বিষয়গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কিন্তু অধিকাংশ নেতাকর্মীরা আসলে বাংলাদেশ থেকে পালাতে পারেনি, তারা বাংলাদেশি ছিল, বাংলাদেশি আছে। এবং এখন যদি সেনাবাহিনী এটা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য না করে তাহলে হয়তো বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। কারণ শেখ হাসিনা যেমন বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, বিভিন্ন অপকর্ম করছে, ভারতকে বাংলাদেশে অভ্যন্তরে হস্তক্ষেপ করার কথা বলছে, এই সকল বিষয়গুলোকে ছাপিয়ে যদি তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে আইনের আওতায় আনা যায় তাহলে কিন্তু মঙ্গলজনক হবে। আমরা আশা করব সেনাবাহিনীর প্রধান যেই পরিমাণ সাহায্য সহযোগিতা আওয়ামী খুনিদের করছেন, তাছাড়া আজকে প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই জায়গায় তিনি বলছেন যে তার যে নিচের সেনা সদস্যরা যেভাবে উত্তেজিত আছেন, সেই উত্তেজিত প্রশমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে তিনি কিন্তু সাহায্য করেছেন। এখন যদি এই নেতাদেরকেও সাহায্য করেন, আমি আগের ভিডিওগুলোতে বলেছি এটা কোনো কামই কাম্য না। আপনি যে হিরো হয়েছেন বাংলাদেশের জনগণের সামনে, সেটা কিন্তু আবার সেই আপনার যে কালিমা সেটা লেপন হবে যদি পরবর্তীতে সময় বাংলাদেশের জনগণ জানতে পারে যে আপনি এই খুনি সন্ত্রাসীদের যে 626 জন তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এবং একেবারে চিহ্নিত যে আমি 30-35 জনের নাম বললাম, তাদেরকেও যদি আপনি মানে পালিয়ে যেতে সাহায্য করে থাকেন তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য দুঃখজনক এবং আপনার জন্য দুঃখজনক। ইন ফিউচারে আপনার কিন্তু বিচারের সম্মুখীন হতে হবে, কারণ তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা আপনিও একটি গর্হিত অপরাধ করেছেন। ঠিক আছে, আপনি প্রথম যাদেরকে সাহায্য করেছিলেন সেই সময় বাংলাদেশের ছাত্র জনতা অস্থির ছিল, যে কোনো কিছু তাদের হয়ে যেতে পারতো বা তাদেরকে মেরে ফেলতে পারতো, কিন্তু এখন তো প্রেক্ষাপট পজিটিভ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কোনো অপকর্ম বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না, তাদেরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করলেও সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।